আসসালামু আলাইকুম। এমইএইচ আরিফ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আমি আজকে একাদশ শ্রেণীর জন্য রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের শুরু থেকে আলোচনা করব। তো এই রসায়ন দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় এটা আমি শুরু করব এবং আমি এটা আমার ক্লাস যে কয়টা লাগে সেই কয়টা ক্লাসে আমি এটা শেষ করে দিব। অর্থাৎ আমি যে অধ্যায় শুরু করব সেই অধ্যায়ের শেষ পর্যন্ত আমি ক্লাস নিব। আমাদের যে অন্যান্য স্যাররা আছেন ওনারা যে অধ্যায় শুরু করবেন সেই অধ্যায়ই শেষ করে দেবেন। তো এই দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, এই অধ্যায়ে পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে গ্যাসীয় উপাদান আছে, তরল উপাদান আছে, কঠিন উপাদান আছে। তো এই অধ্যায়ের অধিকাংশ গ্যাসীয় উপাদান নিয়েই আলোচনা করা এবং গ্যাসীয় উপাদানগুলোই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের শুরুতে আমাদের আলোচনা করা আছে বায়ুমণ্ডল সম্পর্কে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান এবং বায়ুমণ্ডলটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে সেই বিস্তারিত তথ্য নির্ভর আলোচনা, যেটা আমাদের ক্লাসে বুঝিয়ে পড়ানোর তেমন কিছু নাই। এটা আমরা ছাত্ররা যারা আছো তোমরা নিজেরাই ওই রিডিং বইয়ের থেকে রিডিং পড়ে পড়ে এগুলা বুঝতে পারবে। তো আমি আমার সংক্ষেপে পরিচয় দিয়ে দিই, যেহেতু একাদশ শ্রেণীর ক্লাস, অনেকেই আমাকে হয়তো প্রথম দেখতেছে, এজন্য আমি হচ্ছি জাহাঙ্গীর আলম খান, প্রভাষক রসায়ন। তো আমি কি পড়াবো এই অধ্যায় থেকে সেটা প্রথমেই কিছুটা বোর্ডে লিখে দিয়েছি, যে আমরা প্রথমে গ্যাসের সূত্রসমূহ আলোচনা করব। তো তার মধ্যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এবং এই সূত্রগুলোর সমন্বয় দ্বারা আদর্শ গ্যাসের জন্য সমীকরণ প্রতিপাদন আমার ক্লাসের সময়ের মধ্যে যতটুকু সম্ভব এই সবগুলো শেষ করার চেষ্টা করব। আর যেখানে শেষ হবে আমার আগামী ক্লাস থেকে আবার সেখান থেকেই শুরু হবে। তো এখানে আমি আমার বোর্ডে বিভিন্ন গাণিতিক ব্যাখ্যা দেওয়ার জন্য আয়তন, চাপ, তাপমাত্রা এবং মোল সংখ্যাকে কী কী দ্বারা প্রকাশ করা হয় যেটা প্রয়োজন পড়বে সেটা আমি লিখে রেখেছি। তো এখন প্রথমেই আলোচনা হবে বয়েলের সূত্র। এই বয়েলের সূত্রটা কি? বিজ্ঞানী রবার্ট বয়েল গ্যাসের আয়তনের সাথে গ্যাসের চাপের একটা সম্পর্ক নির্ণয় করছে, সম্পর্ক আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো সেই সম্পর্কটা হচ্ছে তাপমাত্রা স্থির রেখে যদি কোনো গ্যাসের উপর চাপ প্রয়োগ করা হয়, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে তাপমাত্রা স্থির রেখে যদি এর উপর চাপ প্রয়োগ করা হয়, চাপ যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন কমে যায়, আবার যদি চাপ কমানো হয় তাহলে গ্যাসের আয়তন বেড়ে যায়। তার মানে ব্যাপারটা, সম্পর্কটা হচ্ছে চাপ বাড়লে আয়তন কমে যায়, বিপরীত, ব্যস্তানুপাতিক। এই জন্যই সূত্রে বলা হয়েছে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আমি বাংলা কথাটা, সূত্রের যে বাংলা লেখাটা, সূত্রটা পুরোপুরি এই বোর্ডে লিখব না, আমি শুধু গাণিতিক ব্যাখ্যাটুকু দিব। এখন যদি বয়েলের এই সূত্রটাকে গাণিতিকভাবে আমরা প্রকাশ করতে চাই তাহলে আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন আমরা এখানে ধরেই রাখছি আয়তন ভি, তাহলে ভি হবে চাপের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হচ্ছে বিপরীত। তো এরকম যখন তাপমাত্রা স্থির, অর্থাৎ তাপমাত্রা, চাপ এগুলো হচ্ছে পদার্থের অবস্থা নির্ভরক। যে কোনো একটা স্থির রেখে অন্য একটার পরিবর্তন হিসাব করা যায়, দুইটাই একসাথে পরিবর্তন করলে এই হিসাবগুলো করা সম্ভব হয় না। এই জন্য যে কোনো একটাকে স্থির রেখে তারপরে অন্যটার হিসাব করা হয়। বিজ্ঞানী বয়েল যখন গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করেছে তখন এখানে তাপমাত্রাকে স্থির ধরে নিয়ে এই ব্যাখ্যাটা করেছেন। এই জন্য আমরা শুধু সূত্র দেখেও এই সংজ্ঞাটা বলতে পারি। এই যে এখানে লেখাই আছে যে যখন টি স্থির, তাহলে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তো এখন যদি আমি এটাকে
সমানুপাতিক সমীকরণ থেকে পরিবর্তন করে ইকুয়াল সমীকরণে নেই, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, তোমরা জানো 1/p। তাহলে এই কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো আমরা যদি এটাকে আরো এই পিটাকে এইভাবে নিয়ে আসি, তাহলে পি ভি সমান সমান কে। এখানে যে গাণিতিকভাবে আমি তিনটা রূপ দেখাইলাম, এইগুলো সবই বয়েলের সূত্রের এক একটা রূপ, এবং প্রত্যেকটা রূপ দিয়েই বয়েলের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তনের উপর এই চাপের প্রভাব ব্যাখ্যা করা যায়। তো আমরা যদি এই প্রথম এই সমীকরণটাকে, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ, এটা দিয়ে এর ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করি। তো এইখানে তিনটা সমীকরণ এর সাহায্যে লেখচিত্রের মাধ্যমে আমরা গ্যাসের আয়তনের সাথে চাপের যে সম্পর্ক এটা আরো ভালো করে বুঝতে পারবো। এই সমীকরণ দিয়ে বোঝা যাইতেছে যে এই সমীকরণ থেকে, অথবা এটা একটাই, এই সমীকরণ থেকে বোঝা যায় যে চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমে যায় ব্যস্তানুপাতিক। আবার যদি 1/p এর সাথে আমি সম্পর্কটা নেই, কখনো কখনো আয়তনের সাপেক্ষে 1/p দিয়ে লেখচিত্র আঁকা হয়, এবং আমাদের বইয়ে লেখচিত্র আঁকা আছে। তো 1/p এর সাপেক্ষে আয়তন তাহলে বাড়বে, 1/p যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে। আবার এই সমীকরণ থেকে বোঝা যায় যে চাপ এবং আয়তনের মান যাই থাক, তাপমাত্রা স্থির থাকলে চাপ পরিবর্তন করলে চাপ এবং আয়তনের যে মানই আসুক, এটা গুণফল সবসময় ধ্রুবক, সবসময় স্থির থাকবে। চাপ এবং আয়তনের গুণফল সর্বদা স্থির থাকবে। এটা লেখচিত্রের সাহায্যে আমরা একটু ব্যাখ্যা করব। এই পাশে আমরা একটু লেখচিত্রের ব্যাখ্যাটা দেখি। 3 ভাবে বয়েলের সূত্রের লেখচিত্র ব্যাখ্যা করা যায়। যেমন ভি এবং পি এর সম্পর্ক, ভি এর সাথে পি এর সম্পর্ক, যে কোনো অক্ষে এরকম ভি পি দিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, এই সূত্র থেকে এই গাণিতিক রূপ থেকে আমরা বুঝতে পারি যে চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমে। এইদিকে চাপ বাড়তেছে, এইদিকে আয়তন বাড়তেছে, তাই এই মূল বিন্দুর দিকে, লেখচিত্রের যে মূল বিন্দু, এই বিন্দুর দিকে আয়তনও কম, চাপও কম। তাহলে আমি যে বিন্দুগুলো, যেমন এই একটা বিন্দু স্থাপন করলাম, এই বিন্দুটা এই সূত্র অনুযায়ী ঠিক আছে কিনা একটু খেয়াল করি। এই বিন্দুতে আয়তন অনেক বেশি, আয়তন এইখান থেকে শুরু হয়ে আয়তন অনেক বেশি এই পর্যন্ত আসছে। আর এই বিন্দুতে চাপ তো এই অক্ষে চাপ অনেক কম, তার মানে আয়তন বেশি, চাপ কম। এইটাই বয়েলের সূত্রের কথা, যে চাপ যদি কম হয় তাহলে আয়তন বেশি হবে, চাপ যদি বেশি হয় তাহলে আয়তন কম হবে। এইভাবে এর পরের বিন্দুটা যদি আমি এইখানে দেই, অথবা একটু এভাবে দেই, তাহলে বোঝা যায় যে আগের বিন্দুর চেয়ে এই বিন্দুতে আয়তন কম এবং চাপ কিছুটা বেশি। আয়তন কম, চাপ বেশি। এই বিন্দুতে আয়তন আরো কম, চাপ বেশি। এই বিন্দুতে আয়তন আরো কমছে, অর্থাৎ আয়তন কমতেছে, চাপ বৃদ্ধি পেতেছে, আয়তন কমতেছে, চাপ বৃদ্ধি পেতেছে, অথবা চাপ বৃদ্ধি পাচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এরকম একটা রেখা পাওয়া যাবে। এই রেখায় তাপমাত্রা কিন্তু স্থির, প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা স্থির, চাপ এবং আয়তন ভিন্ন। এক্ষেত্রে যে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে গেলে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে আমরা দেখব যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমবে, আর যদি আয়তন বাড়ে তাহলে চাপ কমবে। এখন এই আমাদের বইয়ে লেখচিত্রটার এইরকম 3টা রেখা দেখানো হয়েছে। এর মানে হচ্ছে আমরা যে বললাম স্থির তাপমাত্রায় এই কাজটা হয়। তাপমাত্রা স্থির তো যে কোনো তাপমাত্রায় রাখা যায়। আমি 20 ডিগ্রি তাপমাত্রায় তাপমাত্রা স্থির রাখতে পারি, 25 ডিগ্রিতেও তাপমাত্রা স্থির রাখতে পারি, 50 ডিগ্রিতেও তাপমাত্রা স্থির রাখতে পারি। তো যখন আমি যেই তাপমাত্রা ধরবো সেই তাপমাত্রা অনুযায়ী লেখচিত্রটা এক এক সময় এক এক স্থানে, 25 ডিগ্রির চেয়ে 30 ডিগ্রির তাপমাত্রা লেখচিত্রটা একটু উপরে হবে, কারণ তাপমাত্রা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আয়তনের মান বেশি থাকে এবং চাপ এবং আয়তনের গুণফল বেশি হয়। অর্থাৎ এই 3টা রেখা আমাদের বইয়ে যে দেখানো আছে, এই 3টা রেখা 3টা ভিন্ন তাপমাত্রায়, তার মধ্যে যেটা উপরের দিকে এটা হচ্ছে উচ্চ তাপমাত্রায়। আমি যদি এখানে এটার তাপমাত্রা T1, এটা যদি T2, এটা যদি T3 ধরি, তাহলে T3 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T1। এই হচ্ছে বয়েলের সূত্রের সাহায্যে প্রথম একটা লেখচিত্র, যেটা দিয়ে আয়তন এবং চাপের সরাসরি সম্পর্ক পাওয়া যায়। এরপর দেখো আবার
ভি সমানুপাতিক 1/p। আমরা যদি ভি এর সাথে 1/p এর সম্পর্ক বা পি ইনভার্স 1/p কে এরকম পি ইনভার্স এরকমও লেখা যায়, এরকম লিখেও প্রকাশ করা হয়েছে। যদি আমরা 1/p এর সাথে ভি এর সম্পর্ক তুলনা করি তাহলে এই সমীকরণে গিয়ে দেখি যে 1/p যদি বাড়ে, এই টোটালটা এটা যদি বাড়ে 2 নং সমীকরণ থেকে 1/p যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে, 1/p যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে। তাহলে একটা বাড়লে যদি আরেকটা বাড়ে, দুইটার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক এবং এটা মূল বিন্দুগামী সরলরেখা। যেমন এই একটা বিন্দু আমি নিলাম, এখানে ভি এবং 1/p এর যে একটা মান, এই বিন্দু থেকে আরেকটা বিন্দু যদি নিই তাহলে বোঝা যাবে যে এটা ঠিক আছে। এই বিন্দু থেকে যখন আমি আরেকটা বিন্দুতে নিলাম, এই বিন্দুর সাথে এই বিন্দুর মানের তুলনা করি, এই বিন্দুতে আয়তনও বেশি, 1/p ও বেশি, এই বিন্দুতে আয়তন আরো বেশি, 1/p আরো বেশি। অর্থাৎ মূল বিন্দুগামী বিন্দুগুলো যদি মূল বিন্দুগামী সরল রেখায় থাকে তাহলে এই সমানুপাতিক সম্পর্ক পাওয়া যায়। তার মানে এই রেখার যে কোনো দুইটা বিন্দু নিয়ে যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে 1/p বৃদ্ধি পেলে ভি মানে আয়তন বৃদ্ধি পায়, 1/p বাড়লে আয়তন বাড়ে। এবং এই মূল বিন্দুগামী সরল রেখাও তো তাপমাত্রা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে বিভিন্ন দিকেই যাবে, মূল বিন্দুতেই যাবে, কিন্তু উপরে নিচে হইতে পারে। এই জন্যই আমাদের বই এরকম 3টা রেখা দেওয়া আছে, যার এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, এটা যদি T3 হয়, যেটা উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়ার অর্থ হলো আয়তনের মানে গুণফলের মান, এই মানগুলো বেশি হয়। যখন আয়তন বেশি তখন এই রেখার এই মানের চেয়ে এই রেখার মানটা একটু বেশি হবে। মানে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে মানটা একটু উপরের দিকে থাকবে, এই জন্য রেখাটা একটু উপরের দিকে একটু খাড়া হইতে থাকবে। তো এই জন্য এখানেও T3 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T1। আমি যদি এটা T1 ধরতাম তাহলে T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3 এরকম হইতো। তো এগুলো বয়েলের সূত্রের দ্বিতীয় লেখচিত্র ব্যাখ্যা। এবং আরো একটা আছে, সেটা হচ্ছে 3 নাম্বার যে সমীকরণ আমি চিহ্নিত করছি এটা দিয়ে ব্যাখ্যা করি। 3 নাম্বার সমীকরণে এখানে দেওয়া আছে PV সমান সমান K, মানে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। চাপ এবং আয়তন পরিবর্তন হইতে পারে, পরিবর্তন হয়, এটা তো হবেই। চাপ বাড়লে আয়তন কমে, তবে চাপ বেড়ে আয়তন কমে, দুইটার গুণফল সবসময় ধ্রুবক হবে যদি তাপমাত্রা স্থির থাকে। তাহলে আমি এখন এইখানে PV আর এই অক্ষে P অথবা V যাই নেই, মানে আমি এখানে বুঝাই চাপ যদি কমও হয় বেশিও হয় সেই অনুযায়ী আয়তন কিন্তু কম বেশি হয়, বেড়ে যায়, এবং দুইটার গুণফল সবসময় একই হয়। আমি একটু মানগুলো বসাই। যদি চাপ কম হয় তাহলে পিবির একটা মান আছে, চাপ যদি বেশিও হয় তাহলে পিবির একই মান, চাপ আরো বেশি পিবির একই মান। তার মানে চাপ পরিবর্তন হবে, আয়তন পরিবর্তন হবে, কিন্তু পিবি সবসময় ধ্রুবক মানে স্থির। যেমন এরকম হইতে পারে, আমি একটা মান দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, উপরের দিকে এখানে চাপ যদি মনে করো 10 হয় তখন আয়তন হলো 20, গুণ করলে 200। চাপ যদি মনে করো 20 হয় তখন আয়তন হয়ে যাবে 10, গুণ করলে সেই 200ই। অর্থাৎ চাপ বৃদ্ধি পেলে আয়তনের হ্রাসটাও ওই এমনই হবে যেন গুণফলের সমান হয়। অর্থাৎ আয়তন ওইভাবেই হ্রাস পায় যাতে চাপ এবং আয়তনের গুণফল সর্বদাই সমান হয়। এটাই বুঝাইতেছে যে চাপ আমি কম নেই বেশি নেই, পিভি সবসময় কি হবে ধ্রুবক। এবং এটা ভূমির সমান্তরাল একটা লেখচিত্রে একটা রেখা পাওয়া যাবে, ভূমির সমান্তরাল রেখা। যদি আমি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় নেই তাহলে ভিন্ন ভিন্ন দিকে এরকম আনুভূমিক রেখা পাওয়া যাবে, ভূমির সমান্তরাল রেখা পাওয়া যাবে। যে রেখাটা উপরের দিকে সেটা হচ্ছে কি উচ্চ তাপমাত্রায়, মানে যে এটা বেশি তাপমাত্রায় নেওয়া হয়েছে এই জন্য একটু উপরে দিয়ে রেখাটা পাওয়া গেছে। এটা সবচেয়ে কম 3টা পরীক্ষা, 3টাই এরকম না, মানে এরকম অসংখ্য রেখা পাওয়া যাবে যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রা স্থির রেখে আমি যদি বয়েলের সূত্রের এই পরীক্ষাটা করি। কিন্তু এখানে আমরা তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পরীক্ষা করে আর 3টা লেখচিত্র দেখানো হয়েছে। এখন আমি এটা ধরলাম T1, এটা যদি ধরি T2, এটা যদি ধরি T3, তাহলে যেটা উপরে এটা হলো উচ্চ তাপমাত্রায় পাবো, এটা T1 T2 T3, তাপমাত্রার সম্পর্ক হলো এইটা। তো এই হচ্ছে বয়েলের সূত্রের লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা, যে তাপমাত্রা স্থির রেখে চাপের পরিবর্তনের ফলে আয়তনের যে পরিবর্তন হয় সেটাকে ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন লেখচিত্রে ব্যাখ্যা করা সম্ভব। এখন এই সমীকরণে, এই যে 3 নং সমীকরণের যে এই সমীকরণে আমরা যদি এই PV সমান সমান K এটার একটু বিস্তৃত করি, যেমন আমি যদি মনে করি প্রথম একটা চাপ নিলাম তখন আমি একটা আয়তন পেলাম P1 V1, পরে আরেকটা চাপ নিলাম P2, ওই চাপে আমি আরেকটা আয়তন পাবো V2, তারপরে আমি আরেকটা চাপ নিলাম P3, ওই চাপে আমি আরেকটা আয়তন
পাবো V3। এবং যেহেতু এই সমীকরণে বলা আছে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক, তাহলে প্রথম চাপ এবং আয়তনের গুণফল সমান, দ্বিতীয় চাপ এবং আয়তনের গুণফল সমান, তৃতীয় চাপ, এরকম ভাবে যতগুলোই হবে, যতগুলো চাপ আমি নিব ততগুলো আয়তন আমি পাবো এবং তাদের গুণফল সবসময়ই প্রত্যেকেই একে অপরের সমান হবে। এই হচ্ছে বয়েলের সূত্রের আরো একটা রূপ। এই গাণিতিক রূপগুলো বিভিন্ন সময় গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করা হয়। আমরা যখন গাণিতিক সমস্যা আলোচনা করব তখন এই সূত্রগুলো, বয়েলের সূত্রের ক্ষেত্রে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, এগুলোই আলোচনা হবে। এরপর হচ্ছে দ্বিতীয় সূত্র, গ্যাসের দ্বিতীয় সূত্র, সে হলো চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস এবং গে লুসেক দুইজন বিজ্ঞানী এটা একই সাথে, মানে ভিন্ন ভিন্ন সময়ে, মানে একই বিষয়ের উপর পরীক্ষা করে একই রকম সূত্র প্রদান করছে। বিজ্ঞানী চার্লস গে লুসেকের পূর্বে হওয়ায় এই জন্য চার্লসের সূত্র বলে এটা বহুল প্রচলিত, কিন্তু কখনো কখনো এটাকে গে লুসেকের সূত্র বলা হয়। তো বিজ্ঞানী চার্লস এবং গে লুসেক তারা গ্যাসের আয়তনের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করেছেন। তো এখানে গ্যাসের আয়তনের উপর তাপমাত্রার কি প্রভাব সেটা বুঝতে গেলে চাপকে স্থির রাখতে হবে। যে কোনো দুইটাই যদি পরিবর্তন হয় তাহলে শুধু একটার প্রভাব পরীক্ষা করা সম্ভব হয় না। এই জন্য যখন আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করব তখন চাপ স্থির থাকবে। বিজ্ঞানী চার্লস এবং গে লুসেক চাপকে স্থির রেখে গ্যাসের আয়তনের উপর তাপমাত্রার প্রভাব লক্ষ্য করে দেখেছেন যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে গ্যাসের আয়তন বেড়ে যায়, তাপমাত্রা যদি বাড়ে তাহলে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা যদি কমে গ্যাসের আয়তন কমে যায়। তার মানে এটা হলো একটা বাড়লে আর একটা বাড়ে, তাপমাত্রাও বাড়ে আয়তনও বাড়ে। আবার তাপমাত্রা কমলে আয়তন কমে যায়, তাহলে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, একটা বাড়লে আর একটা বাড়ে, আবার কমলে সাথে সাথে কমে, তাহলে এরকম সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তাহলে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, এইটা সরাসরি মানে চার্লসের সূত্রের যে শেষ ব্যাখ্যা, সূত্রটাকে আরো সহজ করে যখন আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে তখন আমরা এটা পাইছি যে কোনো গ্যাসের স্থির চাপে গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। কিন্তু তার আগে গে লুসেকের সূত্রটা মানে বিস্তারিত ব্যাখ্যার জন্য প্রথম বিজ্ঞানী চার্লস যে সূত্র দিয়েছিলেন সেটা হলো যে চাপ স্থির রেখে যদি কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি করা হয় তাহলে ওই গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে তার 273 1 অংশ করে বৃদ্ধি পায়। যদি কমানো হয় তাহলে 273 1 ভাগ হ্রাস পায়। মানে হলো কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা থাকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলে সেটা তার আরো 273 1 অংশ বৃদ্ধি পেয়ে যায়। মানে যদি কোনো গ্যাসের আয়তন 273 লিটার থাকে তাহলে ওইটা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকলো 273, কিন্তু যদি ওইটাকে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেই তাহলে ওই গ্যাসের আয়তন 273 ভাগ করলে, মানে 273 লিটারকে আরো 273 ভাগ করলে 1 লিটার হয়, আরো 1 লিটার বেড়ে যাবে। এটা 273 দিয়ে ব্যাখ্যাটা সহজে বোঝা সম্ভব হইলো, কিন্তু যে আয়তনই থাক সেই আয়তনেরই 273 1 অংশ বৃদ্ধি পাবে। আবার একইভাবে তাপমাত্রা যদি হ্রাস করা হয় তাহলেও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে সেই আয়তনের 273 1 অংশ হ্রাস পাবে। ধরে নেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসের আয়তন V0 বা V0, এবং আমরা তাপমাত্রা বৃদ্ধি করব T ডিগ্রিতে নিব। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই তাপমাত্রা যদি আমরা VT এরকম করে হয় তাহলে এই চার্লসের সূত্রের গাণিতিক রূপ দেওয়া যায় যে VTটা হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনটা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে আরো সে যত ডিগ্রি বাড়ানো হয়েছে তত ডিগ্রির অনুযায়ী 273 তত ভাগ যোগ হবে। 273 অর্থাৎ এই টি এর মান যদি 1 হয় তাহলে 273 1 অংশ যোগ হবে, টি এর মান যদি 2 হয় তাহলে 273 2 অংশ যোগ হবে। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আর যদি
এরকম আমরা V1 ধরি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা হবে V0 প্লাস 1/273। যদি আমরা -1 ধরি তাপমাত্রা, যদি আমরা কমাই 1 ডিগ্রি, তাহলে হবে V0 প্লাস 273 উপরে -1, পরে ওই -1 এখানে দিলে তাহলে সব কি হয়ে যায়, এই মাইনাসটা যদি আমরা এখানে দিই তাহলে 273 ভাগের 1 অংশ কমে। এতে কি বোঝা গেল যে এই চাপ স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা প্রতি ডিগ্রি করে বৃদ্ধি বা হ্রাস করি, চাপ স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি করে বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন তার 273 ভাগ, এখানে V0 273, অর্থাৎ তার 273 ভাগের 1 অংশ। দেখো এখানে V0টা বাদ করছে, কার 273 ভাগের 1 অংশ? V0 তো তার আগে ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো V0 ছিল। এখন ওই V0 আরো 273 ভাগের টি অংশ, V0 আরো 273 ভাগের 1 অংশ, V0 আরো 273 ভাগের 1 অংশ যোগ হবে অথবা বিয়োগ হবে। যদি আমরা 1 ডিগ্রি করে বাড়াই তাহলে 273 ভাগের 1 অংশ বৃদ্ধি পাবে, 2 ডিগ্রি করে বাড়াই তাহলে 273 ভাগের 2 অংশ করে এরকম করে বৃদ্ধি পাবে। তো এখন আমরা দেখলাম যে তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন হ্রাস পায়, এবং তার একটা সম্পর্ক আছে। এখন আমরা ধরি যে T1 ও T2 দুইটা তাপমাত্রা, T1 এবং T2 দুইটা তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে V1 আর V2, এটা ধরে নিলাম। VT1 না VT2 না, এটা না ধরে আমরা V1 আর V2 ধরে নিলাম। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো আছেই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0। তো এখন যদি আমরা দুইটা ভিন্ন তাপমাত্রা এই সমীকরণটাকে আবার লিখি, তাহলে কি হবে? V1টা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে V1 হবে V0, এর সাথে যোগ হবে V0 এর 273 ভাগের T1। আর T2 তাপমাত্রায় যদি আমরা আয়তন ধরি V2, তাহলে V2 সমান হবে V0 প্লাস V0 এর T2/273। এখন এই দুইটা সমীকরণ নিয়ে আমরা আয়তন এবং তাপমাত্রার সাথে যে সমানুপাতিক সম্পর্ক হয় সেটা বের করতে পারবো। তো এখন যদি আমরা 1/2 এক নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি, তাহলে হবে V1/V2 সমান, এই পুরোটা যদি আমরা ভাগ করি, তো এখানে V0 প্লাস V0 এর, তারপরে হবে V0 প্লাস V0 এর T2/273। আমরা এটা দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় নিয়ে আয়তনের সাথে তাপমাত্রার কি সম্পর্ক, দুইটা ভিন্ন তাপমাত্রা না নিলে তো সম্পর্ক পাওয়া যাবে না। তাপমাত্রা দুইটা ভিন্ন তাপমাত্রা নিলাম এবং দেখবো যে এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রায় গেলে, মানে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় গেলে অথবা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় আসলে তাপমাত্রা কেমন হয়, বাড়ে না কমে, সেটা বোঝার জন্য দুইটা ভিন্ন তাপমাত্রায় দুইটা আয়তন নিছি এবং একটাকে আরেকটা দিয়ে ভাগ করে সম্পর্ক বের করার চেষ্টা করতেছি। তো এখন আমরা উপরে মুছে নিলাম, V1/V2 উপরে যদি V0 কমন নেই, তাহলে V0 × 1 প্লাস T1/273, V0 × 1 প্লাস T2/273। এখন এই V0 দুইটা কাটা গিয়ে V1/V2 সমান এইগুলো বইয়ে আমি যেভাবে লিখতেছি সেভাবেই লেখা আছে। সাথে বইটা সামনে থাকলে এটা আমাদের একটু লেখা যদি কমও লিখি তাহলে অল্প সময়ের মধ্যে আমরা একটু বেশি আলোচনা করতে পারবো। এই জন্য তোমরা বইটা সামনে রাখবা। এখানে যদি লসাগু করা হয় 273, তাহলে হলো 273 প্লাস T1, 273, এখানে হবে 273 প্লাস T2। ডান পাশে যদি আমরা যাই, V1 প্লাস V2 সমান
273 কাটা যাবে, তাহলে উপরে থাকবে হলো 273 প্লাস T1, নিচে থাকবে 273 প্লাস T2। তো আমরা ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ধরছি। তো ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যেহেতু কোনো গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে, আমরা একটু পরে এটা নিয়ে এরপরের টপিকে আলোচনা করব যে পরম তাপমাত্রা বলতে একটা তাপমাত্রা আছে। এই তাপমাত্রাটা বিজ্ঞানী ক্যালভিন একটা স্কেল প্রণয়ন করছে, সেই স্কেলে এখানে তাপমাত্রাটা ব্যবহার করা হয়। কারণ যে কোনো গ্যাসের আয়তন এই তাপমাত্রা এই সূত্র অনুসারেই আমরা দেখতে পাবো তাপমাত্রা কমাইতে কমাইতে কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যেতে পারে। যেমন আমরা একটু দেখি যে কোনো গ্যাসের আয়তন যদি আমরা 1 ডিগ্রি বাড়াই তাহলে V1 সমান হবে V0 প্লাস ওইখানে আমরা একটু বিস্তারিত বোঝার জন্য এইটা একটু আসতেছি। V1 সমান V0 প্লাস V0 এর 1/273, এটা বাড়বে। তো যদি আমরা এই তাপমাত্রা 273 ডিগ্রি বাড়াই তাইলে হবে V0 প্লাস V0 এর 273/273, তাইলে 273 কাটা গিয়ে V0 প্লাস V0 2V0, অর্থাৎ তাপমাত্রা যদি 273 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে আয়তন দ্বিগুণ হয়ে যায়। আর যদি কমাই -273 নিই তাহলে এখানে হবে মাইনাস, তখন এটা কাটা গিয়ে V0 মাইনাস V0 সমান হবে 0। অর্থাৎ চার্লসের সূত্র অনুসারে কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক নিয়ে দেখা যায় যে তাপমাত্রা কমতে 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 যদি -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়া হয় তাহলে ওই গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তত্ত্বীয়ভাবে শূন্য হয়। যদিও এর আগে অনেক আগেই গ্যাস তরলে পরিণত হয়ে যায়, কিন্তু কাল্পনিক একটা তাপমাত্রা আছে, সেটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস। এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চার্লসের সূত্রে আমরা বসিয়ে দেখলাম গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তার মানে হলো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় ওই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রার মানটা শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল আমরা এই আলোচনার পরেই করব। তো ওই আলোচনায় বলা আছে, আমরা এই ব্যবহারটা অলরেডি করি আমরা, যে ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে ক্যালভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়, মানে পরম তাপমাত্রা পাওয়া যায়। এইখানে হলো T1 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 আছে, T2 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 আছে, আর 273টা এই পরম শূন্য তাপমাত্রার জন্য ব্যবহার করা হয়েছে। তো এই জন্য V1/V2 এটা সমান সমান হবে এই T1 এর সাথে 273, তাহলে এটা হবে পরম তাপমাত্রা T1 আর এটা হবে পরম তাপমাত্রা T2। এটা হলো বিজ্ঞানী ক্যালভিনের স্কেলে। আমরা রাসায়নিক বা গাণিতিক ক্ষেত্রে যে তাপমাত্রা ব্যবহার করি, গাণিতিক সমস্যা সমাধানে যে তাপমাত্রা ব্যবহার করা হয় সেই তাপমাত্রা ক্যালভিন স্কেলে ব্যবহার করা হয়। তো এই জন্য এই ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করার পরে যে তাপমাত্রা পাওয়া যায় এটা হচ্ছে ক্যালভিন স্কেলের তাপমাত্রা। এখন আমরা এটা দিয়ে লিখতে পারি যে V1/T1 সমান হলো V2/T2, V1/T1 সমান সমান V2/T2। তো এখন ওই সমীকরণে দেখা যাইতেছে V এবং T এর অনুপাত মান পরিবর্তন হলেও একই হয়। এই সমীকরণে বোঝাইতেছে V1/T1 সমান V2/T2। যদি আরো একটা গ্যাস নিয়ে আসতাম তাহলে V3/T3, মানে V এবং T এর অনুপাত সর্বদা ধ্রুব। সুতরাং এটাতে লেখা যায় V/T সমান হচ্ছে ধ্রুবক, স্থির, মানে এটা সমান ওইটা সমান ওইটা, সবগুলোই যদি সমান হয়, প্রত্যেকটার মানই সমান, তাহলে V/T সমান সমান হলো ধ্রুবক। তাহলে V সমান সমান হলো ধ্রুবক ইন্টু T, তাহলে V সমানুপাতিক T। এই সেই সূত্র, যে সূত্র দিয়ে আমরা বলতে পারি যে তাপমাত্রা হলো আয়তনের সমানুপাতিক, চাপ তো স্থির, স্থির চাপে, এটা চার্লসের সূত্রটা শুরুই হয়েছে স্থির চাপে, তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি। আমরা আগে যেটা বলছি ওইটাই এটার আরেক রূপ। আগে বলছিলাম যে চাপ স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি করে বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে তার 273/1 করে বৃদ্ধি বা হ্রাস পাবে। বৃদ্ধি করলে বৃদ্ধি, কম হ্রাস করলে হ্রাস। এবং সেই ব্যাপারটা ছিল বৃদ্ধি পাইলে যেহেতু বৃদ্ধি পায়,
হ্রাস করলে যেহেতু হ্রাস পায়, তাহলে সম্পর্কটা সমানুপাতিক এবং সমীকরণে দুইটা তাপমাত্রার তুলনা দিয়ে আমরা সেই বিকল্প একটা রূপে পাইলাম যে ভি সমানুপাতিক হচ্ছে টি, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এখন চার্লসের সূত্র দিয়েও এরকম লেখচিত্র আঁকা যায়, যেরকম ভাবে আমরা বয়েলের সূত্রের লেখচিত্র আঁকছি। তো চার্লসের সূত্র থেকে আমরা যদি লেখচিত্র আঁকি, যে এখানে দেখো যে ভি এর সাথে টি এর যদি বি এর সাপেক্ষে টি কে যদি আমরা লেখচিত্রে স্থাপন করি, তাহলে টি বাড়লে ভি বাড়বে। একটা বাড়লে আমরা বয়েলের সূত্রে কি দেখছিলাম যে মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যায়, মূলবিন্দুগামী সরল রেখা, অর্থাৎ তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে। এরকম বিভিন্ন চাপে, এই ক্ষেত্রে দেখো আমরা যদি চাপ স্থির রাখতে বলি, তো এক একটা মান চাপ স্থির রাখা যায়, যে কোনো চাপের মান আমরা স্থির ধরে 1 atm 2 atm 3 atm যে কোনো আমরা সম্পর্কটা নির্ণয় করতে পারি। তো এরকম বিভিন্ন দিকে মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে। চার্লসের লেখচিত্র আমরা পড়ব হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র যেহেতু সময় স্বল্পতার জন্য বেশি আলোচনা বিস্তারিত করা যাচ্ছে না। অ্যাভোগাড্রো যে স্থির তাপমাত্রা, ক্ষেত্রে বলছে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ আয়তন যদি সমান হয় সকল গ্যাসের অণু সংখ্যাও সমান। আর অণু সংখ্যা এবং অণু সংখ্যা থেকে যেহেতু মোল সংখ্যা পরিবর্তন করা যায়, অণু এবং মোল একই জিনিস, অণু থেকে অণুর সাথে মোলের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ তাহলে আমরা অণুর পরিবর্তে আয়তনের সাথে মোলের সম্পর্ক নির্ণয় করতে পারি স্থির তাপমাত্রা ও চাপে। এটা হলো অ্যাভোগাড্রো সূত্র। আয়তন হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক যখন কি তাপমাত্রা ও চাপ দুইটাই স্থির। এটার আলোচনাটা একটু এখান থেকেই সংজ্ঞা বলা যায় যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক। যদিও অ্যাভোগাড্রোর কথাটা এমন ছিল যে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, ওইটা থেকেই আমরা বোঝা যায় যে আয়তন যদি সমান হয় তাহলে সকল গ্যাসের অণু সংখ্যা সমান, অর্থাৎ মোল সংখ্যা সমান। অর্থাৎ মোল সংখ্যা বাড়লে আয়তন বাড়বে, মোল সংখ্যা কমলে আয়তন কমবে, অর্থাৎ মোল সংখ্যা আয়তনের সমানুপাতিক, অর্থাৎ মোল সংখ্যা হচ্ছে আয়তনের সমানুপাতিক। তো এই হচ্ছে গ্যাসের তিনটা সূত্র, যে তিনটা প্রথমেই আলোচনা করা আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র। এই বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো এই তিনটা সূত্রের সমন্বয় দিয়ে আমরা একটা সমীকরণ প্রতিপাদন করব, সেটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ। তো আদর্শ গ্যাসের সমীকরণ এই তিনটা সমীকরণ দিয়েই সমন্বয়ের মাধ্যমে প্রতিপাদন করা যায়। যেমন বয়েলের সূত্রে আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল বি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্রে যেটা পড়ছি বিকল্প রূপে বি সমানুপাতিক টি। অ্যাভোগাড্রোর সূত্রে যেটা বললাম বি সমানুপাতিক এন। এই তিনটা সমানুপাতিক সূত্রকে সমন্বয়ের মাধ্যমে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন করা যায়। যেমন তিনটেই হচ্ছে আয়তনের সমানুপাতিক, তাহলে সমন্বয় করলে ভি সমানুপাতিক হচ্ছে 1/v ইন্টু টি ইন্টু এন। তাহলে ভি সমানুপাতিক এন টি বাই পি। যদি আমরা এটাকে সমানুপাতিক চিহ্ন দূর করে লিখি ভি সমান কে ইন্টু এন টি বাই পি। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাহলে ভি সমান সমান, বা এটাকে যদি আমরা লিখি পি ভি সমান সমান এন কে টি। এ হচ্ছে সমন্বয়, তিনটা সূত্রের সমন্বয়ের রূপ। এখন আমরা এই কে এর পরিবর্তে আরো একটা ধ্রুবক আসবে, যদিও আজকের ক্লাসের সময় শেষ, এই জন্য
এই বাকি অংশ এরপর থেকে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমাদের জন্য আমি একটু যেটা বলি যে তোমরা সামনে বই থাকলে আমাদের যে সূত্র থাকে সূত্রগুলো